ভোটের যুদ্ধ শেষ, ফলাফলও চূড়ান্ত, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম কিংবা বিএনপির আমিনুল হকের মতো তুখোড় নেতারা ব্যালট যুদ্ধে পরাজিত। এই খবরে যখন তাদের সমর্থকরা হতাশায় নিমজ্জিত, তখন রাজনীতির আকাশে জন্ম নিল এক অবিশ্বাস্য নাটকীয়তা। যে নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবাই ইতি টেনে দিয়েছিলেন, খবর আসছে তারাও হতে পারেন আগামী দিনের আইন প্রণেতা। মাঠের ভোটে হেরে যাওয়ার পরেও ঠিক কোন জাদু বলে তাদের জন্য সংসদের লাল গালিচা প্রস্তুত হতে পারে? সরাসরি ভোটে হেরেও কিভাবে এই নেতারা দেশের নীতি নির্ধারক হিসেবে শপথ নিতে পারেন, চলুন জেনে নেই। এই নাটকীয় পরিবর্তনের মূল চাবিকাঠি আছে প্রস্তাবিত উচ্চকক্ষ বা সিনেট গঠনের প্রক্রিয়ায়। এতদিন আমরা ৩০০ আসনের যে সংসদ দেখে অভ্যস্ত ছিলাম, তার সঙ্গে যুক্ত হচ্ছে ১০০ বা ১০৫ সদস্যের একটি নতুন শক্তিশালী পরিষদ। এই উচ্চকক্ষের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন না, বরং তারা নির্বাচিত হবেন আনুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে। এর মানে সারা দেশে একটি রাজনৈতিক দল মোট যত শতাংশ ভোট পাবে, সেই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে। এখানেই তৈরি হচ্ছে পরাজিত প্রার্থীদের জন্য সেই অভাবনীয় সুযোগ। নিজ আসনে কয়েক হাজার ভোটে হেরে গেলেও দলের সামগ্রিক জনপ্রিয়তার উপর ভর করে একজন নেতা ঠিকই সিনেট সদস্য হিসেবে সংসদে নিজের চেয়ার নিশ্চিত করতে পারবেন। অর্থাৎ ব্যক্তির পরাজয় ঘটলেও দলের প্রাপ্ত ভোট তাকে আইন প্রণেতা হওয়ার দ্বিতীয় জীবন দান করবে। আর এই সুযোগটি শুধুমাত্র আসন্ন ত্রয়োদশ সংসদের জন্যই একটি গোল্ডেন টিকেট হিসেবে রাখা হচ্ছে। সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যিনি নিম্নকক্ষে বা সাধারণ নির্বাচনে প্রার্থী হন, তিনি একই সঙ্গে উচ্চকক্ষের জন্য বিবেচিত হতে পারেন না। কিন্তু বাংলাদেশের বর্তমান ক্রান্তি লগ্নে যেহেতু সংবিধান সংস্কারের কাজ চলমান এবং নিম্নকক্ষের নির্বাচন আগে অনুষ্ঠিত হচ্ছে, তাই জাতীয় ঐকমত্য কমিশন এই বিশেষ ছাড় দেওয়ার সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের দেওয়া তথ্যমতে রাজনৈতিক দলগুলো চাইলে এবারের নির্বাচনে পরাজিত প্রার্থীদেরও উচ্চকক্ষের সদস্য পদে মনোনয়ন দিতে পারবে। কারণ এবারের গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মাধ্যমে সংবিধান সংশোধনের যে বাধ্যবাধকতা তৈরি হয়েছে, তা বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগবে। তাই দলগুলো তাদের পরীক্ষিত, অভিজ্ঞ এবং জনপ্রিয় নেতাদের মাঠের ভোটে হারলেও সংসদের উচ্চকক্ষে বসিয়ে নীতি নির্ধারণী কাজে লাগাতে পারবে। তবে এই সুযোগ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে আর থাকবে না। এই নতুন সমীকরণে কাদের নাম এখন রাজনীতির টেবিলে ঝড় তুলছে তা জানাটা জরুরি। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ মুখ এবং দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদদের ভাগ্য খুলতে যাচ্ছে এই পদ্ধতিতে। জাতীয় নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের মতো তরুণ তুর্কিরা যারা রাজপথে বিপ্লব ঘটিয়েছেন, উচ্চকক্ষের দরজা তাদের জন্য সগৌরবে খোলা থাকবে। একইভাবে ঢাকা 16 আসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির আমিনুল হকের মতো লড়াকু নেতারাও এই তালিকায় উপরের সারিতেই থাকবেন। দলগুলো তাদের স্ট্র্যাটেজিক কারণে হয়তো কিছু হেভিওয়েট নেতাকে সরাসরি ভোটে ঝুঁকি না দিয়ে বা হারের আশঙ্কা থাকলেও তাদের মেধা কাজে লাগাতে উচ্চকক্ষের মাধ্যমে সংসদে নিয়ে আসবে। এটি দলগুলোর জন্য এক ধরনের সেফটি ভালভ, যেখানে জনপ্রিয়তার বিচারে হেরে গেলেও মেধা ও অভিজ্ঞতার বিচারে নেতারা সংসদে জায়গা পাবেন। ইসলামী ধারার রাজনীতিতেও এই উচ্চকক্ষ এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। জামায়াতে ইসলামীর মতো সুশৃঙ্খল দলগুলো তাদের শীর্ষ নেতাদের সংসদে পাঠাতে এই পদ্ধতির সর্বোচ্চ ব্যবহার করবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ এবং প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের নাম উচ্চকক্ষে যাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কিংবা বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকের মতো নেতারা, যাদের বিশাল কর্মী বাহিনী ও নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, তারাও আনুপাতিক হারের সুবিধায় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। সরাসরি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেলেও তাদের দল সারা দেশে যে ভোট পেয়েছে, সেই ভোটের আনুপাতিক হারই তাদের সংসদে নিয়ে আসার জন্য যথেষ্ট হবে। এটি সংসদে ইসলামী মূল্যবোধ ও আইন প্রণয়নে তাদের জোরালো উপস্থিতির জানান দেবে।
এদিকে বর্তমান জনসমর্থন এবং ভোটের প্যাটার্ন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে বিএনপি পেতে পারে আনুমানিক ৪৬টি আসন। অন্যদিকে জামায়াত জোটে ঝুলিতে যেতে পারে প্রায় ৪৪টি আসন, আর বাকি 10টি আসন অন্যান্য ছোট দল বা স্বতন্ত্র জোটগুলোর মধ্যে ভাগ হতে পারে। এই পরিসংখ্যান যদি বাস্তবে রূপ নেয় তবে সংসদে ক্ষমতার ভারসাম্যে এক বিরাট পরিবর্তন আসবে। বিএনপি এবং জামায়াত জোটের আসন সংখ্যার এই কাছাকাছি অবস্থান উচ্চকক্ষে যে কোনো আইন পাস বা সংশোধনের ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সমঝোতার পরিবেশ তৈরি করবে। এককভাবে কোনো দলের পক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা কঠিন হয়ে পড়বে, যা সংসদীয় গণতন্ত্রের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য অত্যন্ত জরুরি। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার আদেশ ২০২৫ অনুযায়ী এই উচ্চকক্ষ গঠনের গঠনতন্ত্র অত্যন্ত পরিষ্কার। মোট ১০৫ জন সদস্য নিয়ে গঠিত হবে এই অভিজাত কক্ষ। এর মধ্যে ১০০ জন আসবেন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হার থেকে, আর বাকি ৫ জন সদস্য হবেন রাষ্ট্রপতি কর্তৃক সরাসরি মনোনীত। রাষ্ট্রপতি এই ৫টি আসনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষকদের নিয়োগ দেবেন, যারা সরাসরি রাজনীতির কাদা ছোড়াছড়িতে নেই, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের মেধা অপরিহার্য। সংসদ নির্বাচনের পর গঠিত সংবিধান সংস্কার পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করবে এবং এর পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই উচ্চকক্ষ গঠন করা হবে। এই সদস্যদের মেয়াদও হবে নিম্নকক্ষের মেয়াদের সমান, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি ও আমিনুল হকরা যদি এই প্রক্রিয়ায় সংসদে যান, তারা পূর্ণ মেয়াদে একজন এমপির মতোই দায়িত্ব পালন করবেন। অনেকের মনেই সংশয় থাকতে পারে, এই উচ্চকক্ষ বা সিনেট কি শুধুই একটি অলংকারিক পরিষদ হবে? উত্তর না। সংশোধিত সংবিধান অনুযায়ী উচ্চকক্ষের প্রধান কাজ হবে আইন পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা। জাতীয় সংসদ বা নিম্নকক্ষে যদি আবেগের বশবর্তী হয়ে তড়িঘড়ি করে কোনো আইন পাশ করা হয়, উচ্চকক্ষ সেটি আটকে দিতে পারবে। বিশেষ করে সাংবিধানিক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন পরিবর্তনের ক্ষেত্রে উচ্চকক্ষের মতামত ছাড়া কোনো কিছুই চূড়ান্ত হবে না। যদিও সরকারের পতন ঘটানো ও অনাস্থা প্রস্তাব আনার ক্ষমতা উচ্চকক্ষের হাতে থাকবে না, তবে তারা সরকারের প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রীদের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। এছাড়া উচ্চকক্ষের মাধ্যমে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ তৈরি হবে। দুই কক্ষের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধানের বিধান রাখা হয়েছে, যা সংঘাতের রাজনীতি কমিয়ে আনবে। ভবিষ্যৎ সংসদের পুরো কাঠামোটি এবার এক মহাযজ্ঞে পরিণত হতে যাচ্ছে। শুধু উচ্চকক্ষ নয়, নিম্নকক্ষ আসন সংখ্যাও বৃদ্ধি পেয়ে ৫০৫-এ উন্নীত হতে পারে। এর মধ্যে ৪০০টি আসনে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সরাসরি ভোট পদ্ধতিতে নির্বাচন হবে, আর বাকি ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে এবার নারীদের আসনগুলো আর কারো দয়া ও মনোনয়নের বিষয় থাকছে না। সারা দেশের নির্দিষ্ট ১০০টি নির্বাচনী এলাকা থেকে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে জিতে আসবেন। অর্থাৎ একজন নারী প্রার্থীকে সংসদে যেতে হলে তাকেও জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে উচ্চকক্ষে সামঞ্জস্য বিধান করা হয়েছে, যাতে সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। সরাসরি ভোটে বিজয়ী ৪০০ এমপি, সংরক্ষিত নারী আসনের ১০০ এমপি এবং উচ্চকক্ষের ১০৫ সিনেট সদস্য, সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ।